আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাজি। নতুন আইজি বাহারুল আলম জানিয়েছেন, মামলায় নাম থাকলে যাচাই না করে গণহারে কাউকে গ্রেপ্তার করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়েও নতুন করে ভাববার সময় এসেছে বলে জানান তিনি। পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, নিরপেক্ষ নির্বাচন করার পূর্ণ সক্ষমতা রয়েছে বর্তমান পুলিশের। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিভিন্ন পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু নয়। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। যে কোনো ঘটনায় জড়িত দোষীদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বা উস্কানির অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এই চেষ্টাকে প্রতিহত করতেই ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতবিনিময়। আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম, যেহেতু ধর্মীয় সম্প্রদায়ের অবাধ তথ্য পেতে নেতাদের সহযোগিতা চেয়ে ডক্টর ইউনূস বলেন, ধর্মমতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাই এক পরিবার। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। সংখ্যালঘুদের নিয়ে বিদেশি প্রচার মাধ্যমে যেভাবে বিভিন্ন হামলার অপপ্রচার চলছে, বাস্তবতা হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশে এমন কোনো ঘটনা ঘটলে সরকারই দোষীদের বিচারের আওতায় আনবে। দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটি হলো সরকারের দায়িত্ব। প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা, এটাই হলো আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা। বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সংলাপে অংশ নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনের নেতারা সহ বিভিন্ন মন্দিরের পুরোহিত, ধর্মীয় উপাসনালয়ের যাজকরা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশে মানুষ যেন বিভ্রান্ত না হয়। আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। যার ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি, আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। ধর্মীয় নেতারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো থাকলেও একটা পক্ষ উস্কানি দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কোনো কিছু ঘটলেই বাইরের রাষ্ট্র মাথা ঘামাক, এটা চান না বলেও মন্তব্য করেন তারা। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায়, ভুল সংবাদ সম্প্রচার না করে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা
এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বিদেশে যতই অপপ্রচার চলুক, বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মনে করি এই জেনারেশনের কর্তব্য শেষ হয়ে যায় নাই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 1971 সালে দীর্ঘ 9 মাস পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধের পর 6 ডিসেম্বর শত্রুমুক্ত হয় যশোর। মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী যশোর জেলা ছিল পাক হানাদারদের অন্যতম প্রধান ঘাঁটি। যশোরের বিভিন্ন এলাকায় পাক সেনাদের সাথে মুক্তিবাহিনীর ব্যাপক যুদ্ধ হয়। 6 ডিসেম্বর চৌগাছার ছোট সিংহঝুলিতে তুমুল সংঘর্ষে পাক সেনাদের 7টি ট্যাঙ্ক, 2টি যুদ্ধ বিমান ধ্বংস করে যৌথ বাহিনী। এ সময় পরাজয় নিশ্চিত জেনে পাক সেনারা অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। একই দিন সন্ধ্যায় পাকিস্তানি সেনা সদস্যরা যশোর সেনানিবাস ছেড়ে খুলনা পালিয়ে যায়। এরপর 6 ডিসেম্বর যশোরকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। যশোর মুক্ত দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 1971 সালে 6 ডিসেম্বর প্রথম জেলা হিসেবে যশোর মুক্ত হয়। মূলত যশোরের যুদ্ধটা হয়েছিল 4 এবং 3 তারিখে, 4 তারিখ 5 তারিখ চৌগাছার সিংঝুলি গ্রামে, এবং এমন পর্যায়ে হয়েছিল 4 তারিখের শেষের দিকে, ভোর রাত্রির দিকে, যে মিত্র বাহিনীর গোলাগুলি ফুরাই গেছিল এবং পাকিস্তান সেনাবাহিনীর গোলাগুলি ফুরে গেছিল, এবং এখানে হাতাহাতি যুদ্ধ হয়েছিল। বাংলাদেশের যেটা প্রথম যেটা হাতাহাতি যুদ্ধ, এবং শেষ পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনী পরাজয় বরণ করে তার পিছু হটে চলে যায়। অপরিকল্পিত রাস্তা ও বাঁধ নির্মাণের কারণে এবার টাঙ্গাইলের বাসাইলে সরিষার আবাদ করতে পারছে না কৃষকরা। জলাবদ্ধতার কারণে বোরো ধান আবাদেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঝিনাই নদীর বাঁধ ভেঙে গেল বছরে ঢুকে পড়া পানি বের হতে না পারায় এলাকায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। এতে প্রায় 2000 একর ফসলি জমি অনাবাদি পড়ে থাকার আশঙ্কায় দিশেহারা কৃষকরা। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। বাসাইলে পৌর এলাকার আন্দিরাপাড়া, এসারপাড়া, পালপাড়া, বালিনা সহ কয়েকটি গ্রামের মধ্যবর্তী এলাকায় প্রতি বছর বিপুল পরিমাণ সরিষার আবাদ হয়। গত বর্ষায় ঝিনাই নদীর বাঁধ ভেঙে এখানে পানি প্রবেশ করে। তবে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে পানি বের হতে না পারায় বাসাইলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চলতি মৌসুমে সম্ভব হয়নি সরিষার আবাদ, বোরো ধানের বীজতলা বুনতে পারেনি এলাকার কৃষক। অপরিকল্পিতভাবে চতুর্দিকে রাস্তাগুলা কইরা, ব্রিজ কালপাট গুলা বন্ধ করে দিয়া এই এলাকার কয়েক হাজার একর জমি রবি শস্য থেকে বঞ্চিত। বুড়ো আবাদ এবং হলো এই ইরি সরষে আবাদ এগুলা খুব ব্যাহত হইতেছে। পানিটা এলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, তো সরকারের কাছে আমরা আশাবাদী সে তারা একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। ওখানে টেম্পোরারি কিছু করা হলে রাস্তাটা ক্ষতি হতে পারে। এই কারণে আমরা বর্তমান অর্থ বছরের এডিপির যে প্রকল্প, এখান থেকে পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা রাস্তারও ক্ষতি হবে না এবং জলাবদ্ধতাও নিরসন হবে, এরকম ভেন্ট অথবা বক্স কালভার্ট অথবা যুগোপযোগী কিছু আমরা করে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে প্রায় 2500 মেট্রিক টন বোরো ধান ও 780 মেট্রিক টন সরিষার আবাদ কম হবার আশঙ্কা রয়েছে। খাদ্য উৎপাদন বাড়াতে যেখানে অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা চলছে, সেখানে অপরিকল্পিতভাবে রাস্তা ও বাঁধ নির্মাণের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এসব জমির উৎপাদন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাগুরার বিস্তীর্ণ বিলে হাঁস পালন করে বেকারত্ব ঘুচিয়েছেন দুই বন্ধু। সংরক্ষিত খাবারের পাশাপাশি বিলের প্রাকৃতিক খাবারে হাঁস পালনে খরচ কম, তবে লাভ হয় বেশি। তাদের এই উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সংসারের অভাব ঘোচাতে 10 বছর আগে হাঁস পালন শুরু করেন দুই বন্ধু ইন্দ্রজিৎ ও মান্নান। কোনো পুঁজি ছাড়াই বাড়ি থেকে একটি হাঁস এনে ছাড়েন বুড়াইল বিলে। এ দিয়েই শুরু তাদের হাঁসের খামার। 1 দশকের ব্যবধানে হাজারো হাঁসের মালিক হয়েছেন তারা। ক্যাম্বেল জাতের হাঁস থেকে প্রতিদিন ডিম আসছে অন্তত 500টি। মাসে 15 থেকে 20,000 খরচ হলেও আয় হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা। এখন আমার পার ডে ইনকাম আছে
প্রায় 8,000 টাকা, প্রায় 8,000 টাকার 8,000 টাকার সামান্য একটু কম আছে। তবে আরো আমার এই প্রতিবেশী সাইডের গ্রামে অনেক লোকে করেছে, বেশ কয়টা খামার হয়েছে আমার এই খামার দিকে। ইনারও স্বাবলম্বী, আরো কয়েকজনে করতে থাকছে। আমি আর ইন্দ্র দুজন দুই ধরনের মানুষ, কিন্তু আমরা মিলিয়ে তাহলে দুইজন হাঁস পালি, 700 হাঁস আছে, এতে অনেক জায়গায় টুকটাক ভালো ডিম দাম হচ্ছে। আমরা দুইজন ভাগযোগ করে নিই, আমাদের মাঝে কোনো কাজ কিছু নাই, আমরা মিলিয়ে তাহলে বুড়েল বিলে হাঁস পালি। আজবা বড়ইচারা আমুরিয়া এলাকার খামারিরাও এখন হাঁস ছাড়ে স্থানীয় বুড়াইল বিলে। সারাদিন বিলে ঘুরে ঘুরে শামুক খায় হাঁসগুলো, এতে খাবারের খরচও কম হয়, আবার প্রাকৃতিক খাবারে ডিমের স্বাদ ও পুষ্টিগুণ বেশি। দেখে ভালোই লাগলো, একটা হাঁস থেকে মেলা হাঁস বানাইছে, 800-900 হাঁস তারা বানাইছে। খাবারের অভাব নেই, অনেক শামুক সব খায় আছে, হাঁসের আছে খাই, আর আছে খরচও কম হয়। এতে হাঁসগুলো সব মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে মাঠের খাবার খাওয়ায়। ইন্দ্র এবং মান্নান 10 বছর হাঁস চাষ করে খুব লাভবান হয়েছে। ডিম বেচে কিনে দেয়, ওরা দুইজন ভালো পয়সা ইনকাম করে। অনেকেই এখন স্বপ্ন দেখছেন ইন্দ্রজিৎ ও মান্নানের মতো ভাগ্য বদলানোর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিপা ভাইরাসের সংক্রমণে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর জন্য খেজুরের কাঁচা রস এবং বাদুড়ের সংস্পর্শে আসা ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিপা ভাইরাসের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আদ্দিন সখিনা উইমেন্স মেডিকেল কলেজে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কলেজের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত এই সেমিনারে অংশ নেন চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী সহ স্বাস্থ্যকর্মীরা। সেমিনারে আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন IEDCR এর রিসার্চ পরীক্ষক ডাক্তার মিন্টু চৌধুরী, ফিল্ড রিসার্চ কর্মকর্তা ডাক্তার জাহিদ হাসান, আদ্দিন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মীর মুইদুল ইসলাম সহ অন্যান্যরা। এছাড়া নিপা ভাইরাসের উপর বক্তব্য উপস্থাপন করেন IEDCR এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাক্তার সাজ্জাদ হোসেন। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়ানডে সিরিজ খেলতে সেন্ট কিটসে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জামাইকা থেকে বৃহস্পতিবার সেখানে পৌঁছে টাইগাররা। কিংস্টনে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজের সমতায় ফেরা মেহেদী হাসান মিরাজের দল এখন আরো উজ্জীবিত। যদিও জ্বরে ভুগে সেরে ওঠা পেসার শরীফুল ইসলাম প্রস্তুতি শুরু করতে পারেননি, তাকে রাখা হয়েছে আইসোলেশনে। টেস্ট দলের অনেকেই নেই ওয়ানডেতে। যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন, নাসুম আহমেদ এবং তানজিম তামিম। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়াতে তৃতীয় টি20তে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে 19 রানে 3 উইকেট পড়লে বিপদে পড়ে সফরকারীরা। সেই বিপদ থেকে আর বের হতে পারেনি একেবারেই অনভিজ্ঞ দল নিয়ে খেলতে নামা পাকিস্তান। শেষ পর্যন্ত 7 উইকেটে 132 রান তোলে সালমান আগার দল। যদিও এই রানেই লড়াই জমিয়ে তোলে অতিথি বোলাররা, তবে 9 নম্বর ব্যাটসম্যান মাপুসার 4 বলে 12 রানের ক্যামিওতে 1 বল হাতে রেখে জয় পায় জিম্বাবুয়ে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।